গরমের না একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, আমাদের এখানকার গরমের সাথে হিউমিডিটি থাকে, সেটাই বাঁচোয়া। আদারওয়াইজ গরমে আমরা যে ধরনের পেশেন্টদের পাই সেটা হচ্ছে একটা ডাইরেক্টলি হিট রিলেটেড প্রবলেম সেটা রয়েছে, আর একটা গরমকালের অসুখগুলো। তা গরমকালের অসুখগুলো কিন্তু পেটের অসুখ বেশিরভাগ, অর্থাৎ তাদের বিভিন্ন রকম আন্ত্রিক হতে পারে বা হেপাটাইটিস, স্পেশালি হেপাটাইটিস এ কিন্তু এখন চারিদিকে পাওয়া যাচ্ছে। আর একটা অদ্ভুত টাইপের ডায়রিয়া, সেটা বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল ডায়রিয়া, পসিবলি রোটা ভাইরাস ইনডিউসড। তো সেটা গেল একটা গরমের ইনফেকশন। কিন্তু শুধু গরম থেকেই তো মানুষ অসুস্থ হয়ে পড়ে, যদিও এখনও মোটামুটি টেম্পারেচার 35-36-এর মতো ঘুরছে, কিন্তু নেক্সট 2 উইক বাদে এটাই যখন 40 ডিগ্রিতে উঠবে বহু মানুষ অসুস্থ হয়ে পড়বে। তা গরমের সাধারণ সাবধানতা আমরা বলি, আর কি কি অসুবিধা গরমের জন্য হতে পারে, হিট রিলেটেড সিমটমগুলো কি। ফার্স্ট হচ্ছে খুব কমন হিট, দেখবেন প্রত্যেকের র্যাশ বেরোয়। এটা থেকে কি বাঁচার খুব উপায় আছে? না, জায়গাটা ড্রাই রাখুন, জায়গাটা ভালো করে সাবান দিয়ে স্নান করবেন এবং দরকার হলে বরফ ঘষতে পারেন হিট র্যাশের জন্য। এটা ইউনিভার্সালি প্রত্যেকেরই হয়। এছাড়া যদি আপনি খুব গরমে একটু পরিশ্রমের কাজ করেন, ডাইরেক্ট সানলাইটের এক্সপোজড হন, এবং আপনার যদি অন্য কোনো কোমরবিডিটি মানে ডায়াবেটিস, হার্ট ফেলিওর বা ব্লাড প্রেশার এগুলো থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই গরমের থেকে অন্য প্রবলেমগুলো হয়। তার মধ্যে একটা হয় হিট ক্র্যাম্পস, মাসেল ক্র্যাম্প হয়, একটু হাঁটতে গিয়ে অনেকে আটকে যায় ক্র্যাম্পের জন্য, এটা পটাশিয়াম কমে গেলে হয়, প্লাস অনেকক্ষণ যদি জল কম থাকে তাহলেও এটা হয়। এই হিট ক্র্যাম্প কিন্তু একটা আগাম সতর্কতা দেয় যে এখন আমাদের থামতে হবে, এই সময় কিন্তু গরমে আর বেরোবো না। কিন্তু বহু লোক এই ক্র্যাম্পটাকে অগ্রাহ্য করে হাঁটতে থাকেন, এবং সে যদি প্রপার জল না খায় তাহলে কিন্তু আর ওরকম হট অ্যান্ড হিউমিড এনভায়রনমেন্টে থাকে। তার পরের হচ্ছে হিট এক্সহশন। এটাতে কি হয়, সেই ভদ্রলোক হিট ক্র্যাম্পসের সিমটমগুলো রইল, তার সাথে তার প্রচণ্ড বুক ধড়ফড় করতে থাকে, একটু কথাবার্তাগুলো যেন জড়িয়ে যাচ্ছে, সামনেটার দেখতে ঠিক একটু অসুবিধা হয়, একটু চোখে আবছা দেখে, এটা হচ্ছে হিট এক্সহশন। এই হিট এক্সহশনে কিন্তু প্রচুর ঘাম হয়, কিন্তু এইখানেই তাকে সরে আসতে হবে, তাকে কোনো একটা ছাওয়ায় বসে প্রচুর জল খেতে হবে, ওআরএস খেতে হবে। তা না হলে এর পরের স্টেপ হচ্ছে হিট স্ট্রোক। হিট স্ট্রোক কিন্তু একটা ডেঞ্জারাস কন্ডিশন। এমনি হিট স্ট্রোকে মানুষ অজ্ঞান হয়ে যায়, আর মানুষের যে আমাদের মানে টেম্পারেচার কন্ট্রোল করার সেন্টার সেটা উল্টোপাল্টা কাজ করে, অর্থাৎ মানুষের যে কোর টেম্পারেচার সেটাও কিন্তু হিট স্ট্রোকে 108 হয়ে যেতে পারে, যাতে মাথার সেলগুলো কিন্তু বিগড়ে যায়। সুতরাং যখনই মানুষ ফিল করবেন যে গরমে বেরিয়ে পায়ে ক্র্যাম্প ধরছে, চোখটা কেমন আবছা আবছা দেখছেন, দৃষ্টিশক্তি, সঙ্গে সঙ্গে কিন্তু কোনো কাভার যেখানে ছাউনি আছে চলে যাবেন, জল প্রচুর খেতে থাকবেন। তা নয়তো কিন্তু হিট স্ট্রোক হয়ে গেলে দেখা গেছে ওয়েস্টার্ন কান্ট্রিতেও প্রায় 20% মর্টালিটি। সুতরাং আমাদের হিট স্ট্রোকের আগে ঠিক করতে হবে। হিট স্ট্রোক হয়ে গেলে তো সাথে সাথে আপনি অ্যাম্বুলেন্স করে হসপিটালে পাঠালেন, তারা ম্যানেজমেন্ট করলো, কিন্তু আমাদের সাবধানতা তার আগে থেকে। সাবধানতার শুরু কিন্তু 1 নম্বর, যখন বেরোবেন তখন অ্যাডিকুয়েট জল, ইলেকট্রল জল খেয়ে বেরোবেন, ডিহাইড্রেটেড অবস্থায় বেরোবেন না। যে জামা কাপড়টা পরবেন, জামাটা হবে অনেকটা ঢিলা এবং জামার রংটা সাদা রঙের হবে, ডিপ রঙের জামা পরবেন না, কারণ সাদা রঙের জামাতে কিন্তু এয়ার মানে হিটটা ভেতরে আসবে না, ডিপ রঙের জামা পরলে হিটটা ভেতরে আসবে। নাম্বার 3, সব সময় হাতের কাছে যেন জল থাকে, তেষ্টা পেলেই জল খেতে থাকবেন। আর চেষ্টা করবেন খুব দুপুরে, যখন ম্যাক্সিমাম টেম্পারেচার 40-র উপর হয়ে গেছে, সেই সময়টা আউটডোর জব, স্পেশালি যারা ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন, সুগারের ওষুধ খাচ্ছেন বা বয়স হয়েছে, তারা অ্যাভয়েড করতে ওই সময়টা। তারা আবার বিকেলের দিকে কাজ করুক, তাতে আমার আপত্তি নেই।
পাউডার ইউজ করা উচিত নয়। পাউডার কি করে, এই সোয়েট গ্ল্যান্ডের মুখটাকে বন্ধ করে দেয়, প্লাগ করে দেয়, তাতে কিন্তু আরো গন্ডগোল হয়। এরকম বহু পাউডারের অ্যাডভার্টাইজমেন্ট হয়, কিন্তু বেটার হচ্ছে আপনি জায়গাটা ভালো করে সাবান দিয়ে ক্লিন করুন, দরকার হলে আইস অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু দয়া করে পাউডার দিয়ে জিনিসটাকে সারানোর চেষ্টা করবেন না, তাতে লাভ হবে না। মাপঝোঁক করে লোকেরা খুব কমই জল খায়। এই মাপঝোঁকটা তাদের ক্ষেত্রে আসে যাদের জলের রেস্ট্রিকশন থাকে, অর্থাৎ কারোর যদি ক্রনিক কিডনি ডিজিজ থাকে, ক্রনিক ডিকম্পেনসেটেড হার্ট ডিজিজ থাকে, বা ক্রনিক ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ থাকে। এছাড়া সাধারণ মানুষের ক্ষেত্রে যতটা টেস্টটা পাবে ততটা জল খাবে, যতক্ষণ না ইউরিনের রং সাদা হচ্ছে। এটা একটা রাফ মাপ। এমনি আমরা বলি 27 ডিগ্রি টেম্পারেচারে কেউ যদি থাকে তাহলে তার জলের পরিমাপ হবে পার ডে 30 to 40 ml পার কেজি অব দ্য বডি ওয়েট, যদি একজন পেশেন্ট মানে মানুষ রেস্টে থাকে এবং 27 ডিগ্রি টেম্পারেচারে। এবার দেখা গেছে যারা কোলিয়ারিতে কাজ করে তাদের তো প্রচণ্ড হিট এক্সহশন হয়, কোলিয়ারি শ্রমিকদের, তাদের অনেকে এক এক দিনে প্রায় 20 লিটার 25 লিটার অবধি জল খেয়ে নেন। সুতরাং তারা যদি আদারওয়াইজ সুস্থ সবল থাকে, আমাদের পরিমাপ হবে জল তেষ্টা, এবং জল তেষ্টার উপরই জল খাওয়া অথবা ইউরিনের কালার অনুযায়ী জল খাওয়া। আর মেপে খাওয়াটা যারা ধরুন কিডনির রোগে ভুগছে, লিভারের রোগে ভুগছে, তাদের আমরা বলি যা নর্মালি জল খান, পার ডিগ্রি টেম্পারেচার বাড়ার সাথে সাথে এক্সট্রা 1 to 2 ml পার কেজি করে খেতে। সেটা হিসেব করা বেশ ঝামেলার। কে এত হিসেব করে জল খায় বলুন তো? রোদ্দুর থেকে এসে ঠান্ডা জল খেও না, এটা কিন্তু এখনো সত্যি। দুটো টেম্পারেচার ফ্লাকচুয়েশন হলে ইনফেকশনের চান্স বেড়ে যায়। তো রোদ্দুরে থেকে গরম জল খান না, সেই টেম্পারেচারের জল, তাতে কোনো অসুবিধা হবে না। আমাদের এই কনসেপ্টটা ঠাকুরমার আমল থেকে যেটা রয়ে গেছে সেটা হচ্ছে ঠান্ডা জল রোদ্দুরে থেকে এসে খেও না। আমরাও যেমন অনেকে ঘরে ঢুকেই ফ্রিজ থেকে ঢকঢক করে জল খাই, তারপরেই দেখবেন গলায় ব্যথা হচ্ছে, সেই টেম্পারেচার ফ্লাকচুয়েশনটা যাতে না হয়। আপনাকে দেখতে হবে ইউরিন কালার সকালে কীরকম, দুপুরে কীরকম, রাত্রে কীরকম। ধরুন বাড়িতে বসে আছেন, জল বেশি করে খেলেন, ইউরিন নর্মাল সাদা হয়ে গেল, কেন ডাক্তারের কাছে যাবেন? আর যদি দেখেন ইউরিন কালারটা একদম মাস্টার্ড অয়েল, সর্ষের তেলের মতো রং হচ্ছে, তাহলে কিন্তু জন্ডিস সন্দেহ করতে হবে। আর যদি ইউরিনের রং দেখেন কোলা কালার, যেটা আমাদের খুব ডেঞ্জারাস, কেউ যদি খুব হিট এক্সহশন হয়, অনেক সময় আমাদের মাংসপেশির মধ্যে ভেঙে যায় সিপিকে, তখন কিন্তু আইভি হিমোলিসিস বলে একটা জিনিস হয়, বা র্যাবডোমায়োলাইসিস বলে একটা জিনিস হয়, তাতে কিন্তু একদম কোলা কালার ইউরিন হবে। সুতরাং ইউরিন শুধু হলদে হলো তা না, ইউরিন যদি মাস্টার্ড অয়েল কালার অর্থাৎ সর্ষের তেলের মতো রং হয়, ডাক্তারের কাছে যাবেন। ইউরিনের কালার যদি হঠাৎ দেখেন কোকা কোলা বা এই কোলা কালার ইউরিন হয়, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। আমরা ক্রিমগুলোর যা দাম, যারা কাজ করে এটা লাগাতে পারবে না। নাম্বার 2 হচ্ছে এটা কসমেটিক্যালি যাদের ক্ষেত্রে লাগে, খুব সানবার্ন বেশি হয় তাদের ক্ষেত্রে। এবার আমাদের যেরকম হয়, আমাদের যারা লেবার ক্লাসের লোকজন, তারা সানস্ক্রিন কিনতে গেলে তাদের যেটুকু পয়সা হবে সানস্ক্রিনে চলে যাবে। সুতরাং সেটা নয়, ঢিলা ঢালা পোশাক পরুক, মাথায় একটা সাদা টুপি পরতে পারে যাতে মাথায় ডাইরেক্ট না লাগে, একটু ছায়া চোখের দিকটায় পড়লো টুপির জন্য, এরকমভাবেই চালাতে হবে। সানগ্লাস ব্যবহার করে আলাদা করে আমাদের কিচ্ছু লাভ হয় না। আমরা সানগ্লাস আরও অন্য রকম ইউজ করতে বলি বরফে, যাতে আলট্রাভায়োলেট রেটা গিয়ে না লাগে। বরফে গরমে কিন্তু আমরা এটা অ্যাডভাইস করি না। একমাত্র আমরা ঠান্ডা জলে সমস্ত গা হাত পা ধুয়ে দেব যারা হিট এক্সহশন পেশেন্ট, অথবা যারা হিট স্ট্রোক অর্থাৎ গরম থেকে এসেই দেখলেন তার চোখ মুখ লাল হয়ে গেছে, তার টেম্পারেচার দেখলেন ছোঁয়া যাচ্ছে না, তাকে স্কিন একদম ড্রাই, কথা ভালো বলতে পারছে না, তাকে কিন্তু সমস্ত জায়গায় বরফ ঘষে স্কিনটা ঠান্ডা করতে হবে, যাতে ভেতরে ঠান্ডা হয়, এবং হসপিটালে ভর্তি করতে হবে। যারা সাধারণভাবে বেরোবেন, অ্যাডিকুয়েটলি জল খাবেন, সাথে জল রাখবেন, যত্রতত্র জল খাবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন হাত ধোবেন, জল খাবেন, বাইরের কাটা খাবার খাবেন না, কাটা ফল খাবেন না, পুরনো বাসি খাবার খাবেন না,
একটু হালকা খাবার খাবেন গরমে, দেখবেন সেটা সুস্থ হতে ভালো লাগে। এই সময় খুব মানে বেশি অয়েলি ফুড অ্যাভয়েড করাই ভালো।